অলিম্পিক মাসেই তারা রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নিবিউতে এসে তারা খেলছে। মাত্র ম্যাচটা শেষ হয়েছে, ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচ রিয়াল মাদ্রিদের জন্য এবং মার্সেইয়ের জন্য একই তাদের ফার্স্ট ম্যাচ ছিল এই সিজনের স্টার্টিং ম্যাচ। তো শুরুতেই বলতে চাই যে রিয়াল মাদ্রিদের মাঠে এসে তারা যেইভাবে খেলছে বা যেই স্টাইলে খেলছে, যেই পজিটিভিটিটা শো করে গেছে, এইটা তাদের টিমের কতটুকু পরিমাণ যে স্ট্রং অবস্থা বা তারা কতটুকু পজিটিভলি ফুটবল খেলতে চাইছিল, সেইটার একটা স্থাপনা বলে আমি মনে করতেছি। রিয়ালের পক্ষে অনেক ডিসিশন গেছে, আহ, মানে রেফারিংয়ের ডিসিশনটা গেছে বলে আমি মনে করছি। প্রথমেই বলতে চাই যে রেড কার্ডটা পাইছে কারবাহাল, দানি কারবাহাল। এইটা মানে সে যে অ্যাগ্রেসিভ ওয়েতে আগাইছে এবং একদম মানে ইচ্ছাকৃতভাবে যে সে এটা করছে, মূলত এই কারণেই আমার কাছে মনে হচ্ছে যে এটা রেড কার্ডে কনভার্ট হয়ে গেছে। তবে আম, ওই মুহূর্তে যেই মোমেন্টামে এটা হয়েছে এবং ম্যাচের টাইমিং অনুযায়ী আমার কাছে মনে হয় যে এটা রেফারি চাইলে ইয়েলো কার্ড পর্যন্ত সীমাবদ্ধ থাকতে পারতেন। তবে এখানে তো থার্ড আম্পায়ারিং আছে এবং বার টিম আছে, সবার সিদ্ধান্ত অনুযায়ী মানে পরবর্তীতে কিছু কিছু সময় পরে মেইন রেফারি তার সিদ্ধান্ত বদল করতে তিনি বাধ্য হন বলে আমার কাছে মনে হচ্ছে। আর মাঠের মধ্যে যেই অবস্থার সৃষ্টি হয়েছিল, এখানে যে অন্যান্য প্লেয়াররা আছে তারাও অনেকটাই মানে প্রতিবাদ জানানোর যে মানে অবস্থা বা এক্সপ্রেশন, সেটাও শো করছিল মূলত এই সব কিছুর মধ্য দিয়ে। আর দানি কারবাহালের এই যে আগানোটা, এইটা অনেকটা ইচ্ছাকৃত আমার কাছে মনে হচ্ছে এবং ওইটার প্রভাব পরবর্তীতে কার্ডটা চেঞ্জিংয়ে অনেকটাই মানে ভূমিকা পালন করছে এবং রেড কার্ড হয়ে যায়, সে মাঠ ছাড়ে। তো রিয়াল মাদ্রিদ তখন 10টা টিমের প্লেয়ার হয়ে যায় এবং পরবর্তীতে কিছু সময় পরে একটা আরেকটা পেনাল্টি পেয়ে যায় রিয়াল মাদ্রিদ। ওইটা হ্যান্ডবল ছিল রেফারির সিদ্ধান্ত অনুযায়ী। তো ওইটা যেইভাবে হ্যান্ডবলটা হয়েছে, এইটা তো আসলে আমি বলবো যে গোল হওয়ার বা শুটিং হওয়ার যে একটা মানে অবস্থা বা সিচুয়েশন, ওই রকম তো মানে এত প্রখরভাবে এত জোরালোভাবে তো কোনো কিছু ছিল না। হ্যান্ডে বলটা টাচ করছে, সেইটা ঠিক আছে। আম, কিন্তু প্লেয়ারটা অনেকটাই অবাক হয়ে গেছে যে এইটা যে মানে সরাসরি রেফারি পেনাল্টি এর সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন। তিনি কিন্তু মানে বার চেক করছেন সেইটাও না, সরাসরি তিনি বাঁশিটা বাজাইছেন এবং ওই সিদ্ধান্তই তিনি দিছেন। আমার কাছে মনে হয় যে তিনি এখানে আরও সহনশীল হইতে পারতেন বা এই যে সিদ্ধান্তটা ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের মতো স্টেজে এসে এইরকম সিদ্ধান্ত, তাও ম্যাচের যেই মোমেন্টাম, যেই অবস্থায় ম্যাচটা ছিল, সব কিছু বিবেচনায় আমার কাছে মনে হয় যে মানে এইটা পেনাল্টি না হওয়াটা উচিত ছিল। বা তিনি মানে এইরকম সিদ্ধান্তে যাওয়াটা কতটুকু মানে যুক্তিযুক্ত হয়েছে, আমি তো বলতেছি উচিত হয়নি। আমার কাছে মানে মনে হচ্ছে না, কারণ বলটা যে মানে খুবই পাওয়ারফুল ওয়েতে শ্যুট হয়েছে বা প্লেয়ারের যে হ্যান্ডে বলটা লাগছে, হ্যান্ডে না লাগলে যে রিয়াল মাদ্রিদের কোনো প্লেয়ার বলটা খুব ভালোভাবে ক্যাচ করতে পারতো কিংবা শ্যুট করার একটা পরিস্থিতি তৈরি হইতো, সেইটারও তো দেখা আসলে ওইভাবে পাওয়া যায় নাই বা ওইটাও তো ছিল না। ওইখানে কাছে যে প্লেয়ারটা ছিল খুব সম্ভবত কিলিয়ান এমবাপে ছিল। তো এমবাপে যখন মানে যেই প্লেয়ারের হাতে হ্যান্ডে বলটা লাগছে ওর কাছে ছিল ঠিক আছে, কিন্তু ওইখানে যে কিলিয়ান এমবাপে খুবই বেশি পরিমাণ মানে সুইটেবল একটা পজিশনে ছিল বলটা শ্যুট করার, সেইটাও তো না। তো আমার কাছে মনে হয় যে এই যে আমি যে বিষয়গুলো বললাম, এইগুলার নিরিখে আমার কাছে মনে হচ্ছে যে এইটা মানে পেনাল্টি হওয়ার যে অবস্থা সেইটা হয়নি। আমি দুঃখিত, কারণ ওইখানে কিলিয়ান এমবাপে ছিল না, ওইখানে বিনি ছিল, ভিনিসিয়াস জুনিয়র ছিল ওই প্লেয়ারের কাছে। তো যেইভাবে হ্যান্ডবলটা হয়েছে,
ওইটা যে খুবই স্ট্রং একটা মানে পজিশন অবস্থায় বা যেই সিচুয়েশনটা ওইটা যে খুবই মানে রিয়াল মাদ্রিদের ফেভারে ছিল, সেইটা তো আমার কাছে মনে হচ্ছে না, বা মানে সেটা মনে হয়নি, এখনও মনে হচ্ছে না। তো রেফারি তিনি সরাসরি পেনাল্টি এর সিদ্ধান্ত দিছেন। আহ, এইটা মানে এটা নিয়ে আমার কাছে মনে হয় যে বিতর্কের সৃষ্টি হইতে পারে, বা কোনো আলোচনা, এমনকি সমালোচনার দেখাও পাওয়া যাওয়ার সম্ভাবনা তৈরি হইতে পারে, কারণ যেই মুহূর্তে আহ, মানে পেনাল্টির সিদ্ধান্তটা দেয়া হয়েছে ওইটা তখন তো 1-1 ছিল দুইটা টিমেরই, মানে গোলের হিসাবটা। তো এইখানে মানে যে মানে ভিনিসিয়াস জুনিয়র যে বলটা মানে টাচ করছিল বা বলটা যে শুট করার যে ইয়াতে ছিল, ওইটা তো ওই প্লেয়ার ব্লক করে দেয়, এবং ব্লক করে দেওয়ার পরে বলটা যখন রিবা মানে চলে আসে, এরপরে এসে হ্যান্ডে লাগে। তো ওইখানের যেই পরিস্থিতিটা, যে অবস্থার সৃষ্টি হয়েছিল, ওইটা যে খুবই রিয়াল মাদ্রিদের ফেভারে ছিল, মানে ভিনিসিয়াস জুনিয়র সে তো শ্যুট করে দিছে, সেইটা ঠিক আছে, ততটুকু পর্যন্ত। এই যে কোনো মতে সে পাটা টাচ করছে অথবা শ্যুট করছে, ওই অবস্থায় যদি হ্যান্ডে লাগতো, তাহলে আমার কাছে মনে হয় যে ওই মানে হ্যান্ডে লাগার যে মোমেন্টামটা ওইটা রিয়াল মাদ্রিদের ফেভারে থাকতো, কিন্তু বলটা তো মানে ও পা দিয়ে মানে সেভ করছে এবং বলটা ফিরে আসছে। তো ফিরে আসার পরে যখন মানে বলটা ব্যাক দিকে পেছন দিকে আসার একটা মানে অবস্থা তৈরি হইলো, তখনই হাতে লাগছে। তো রেফারি তিনি সরাসরি পেনাল্টির সিদ্ধান্ত দেন এবং রিয়াল মাদ্রিদ ওইখান থেকে আরেকটা গোল পায়। কিলিয়ান এমবাপ্পে সে স্কোর করে, যদিও প্রথম যে স্কোরটা আসে রিয়াল মাদ্রিদের ওইটাও ছিল তাদের পেনাল্টি থেকে। তারা জিওর রুলি অর্থাৎ অলিম্পিক মার্সেই এর যে গোলকিপার, তাকে তারা ওপেন প্লেতে বিট করতে পারে নাই, এবং এটা তাদের জন্য কোনোভাবেই সহজ ছিল না। তারা যে বিট করবে, খুবই শক্ত অবস্থায় থেকে সে তার পজিশনটা সামাল দিছে, এবং সে যে কতটুকু পরিমাণ পজিটিভ ছিল সেইটা এই ম্যাচে খুব ভালোভাবেই দেখা গেছে। আর মানে অনেক ভালো ভালো শ্যুট মানে ঠেকিয়ে দিছে, আমরা দেখছি। ফার্স্ট হাফেও ছিল ওই রকম, সেকেন্ড হাফেও ওই রকম মানে হয়েছে। আমি ফার্স্ট হাফ নিয়ে কথা বলছিলাম আমার পূর্বের ভিডিওতে, ওইটা হাফ টাইমের সময় রেকর্ড করা। তো ওইখানে আমি বলছিলাম যে রিয়াল মাদ্রিদ তারা যদি এই যে এই স্টাইলে খেলতেছে ওই স্টাইলটা যদি ধরে রাখে, তাহলে হয়তো তারা স্কোরিংটা না পাওয়ার সম্ভাবনা বেশি তৈরি হবে, এবং সেটাই হয়েছে। তারা যে স্কোরটা পাইলো সেটা কোথা থেকে আসছে? পেনাল্টি থেকে। তো পেনাল্টি থেকে যে স্কোরটা আসছে এটা তো অনেকটাই অ্যাডভান্টেজের মতো, এবং রেফারি যে এখানে সিদ্ধান্ত দিছে, এই সিদ্ধান্ত নিয়ে তো আমি আমার অবস্থানটা আমি পরিষ্কার করলাম, কিংবা এইটার পক্ষে না বিপক্ষে, কিংবা এইখানে আমার অপিনিয়ন কেমন হবে, মানে কেমন ছিল, সেটা আমি ইতিমধ্যেই বলে দিছি। তো এইটা নিয়ে আমার কাছে মনে হয় যে আরও কথা মানে তৈরি হইলেও হইতে পারে। যেইভাবে হ্যান্ডে বলটা লাগছে, এইটা কতটুকু পরিমাণ লজিক্যাল ছিল মানে পেনাল্টি হওয়ার জন্য, সেইটা আসলে আমার কাছে মনে হচ্ছে না। এইটা তিনি এই জায়গাতে আরও বেশি পরিমাণ ওনার বিচক্ষণতা এবং ওনার যে সক্ষমতা, যোগ্যতা এবং সিদ্ধান্ত নেয়ার যে দক্ষতা, ওইটার প্রমাণ আরও বেশি পরিমাণ দেওয়া দরকার ছিল। এবং আমি এটাও মানে পরিষ্কার করতেছি একই সাথে, দানি কারবাহালের যে রেড কার্ডটা আসছে, ওই রেড কার্ডটা আমি বলছি একটু আগে যে সে অ্যাগ্রেসিভ ওয়েতে এবং ইচ্ছাকৃতভাবে যে ওইটা মানে তার ফেস দিয়ে কিংবা তার হেড দিয়ে যে জিও রুলিকে অর্থাৎ গোলকিপারকে সে টাচ করার কিংবা একটা ধাক্কা মারার যে প্রবণতার সৃষ্টি করছিল, ওইটা হওয়ার পরেও এখন আমি বলতে চাই যে ওইটা হওয়ার পরেও ওইখানে রেফারি তার মানে রেড কার্ড নেওয়ার যে ডিসিশনটা, সেইটার দিকে না যাওয়ার যে একটা মানে সিদ্ধান্ত বা একটা মানে মানে ওইটা যাতে রেড কার্ড না হয়, ওইটা মানে উনি চাইলে ওই জায়গাটা মানে হলুদ কার্ড দিয়ে কভার করে দিতে পারতেন বলে আমার কাছে মানে কিছুটা মনে হইতেছে। তবে তিনি রেড কার্ড দেখিয়েছেন, এটা আহ, মানে আমার কাছে মনে হয় যে এইটা যে তার এগ্রেসিভ ওয়েটা এবং তার ইচ্ছাকৃতভাবে মানে ওইখানে মানে যেই আহ, ধাক্কাধাক্কিটাকে একদম মারামারির পর্যায়ে কিংবা একটা নিজের শক্তি প্রয়োগ, বল প্রয়োগ যেটা, ওইটা হওয়ার কারণে এমনটা হয়েছে বলেও আমি মনে করতেছি। তবে তিনি চাইলে সেই জায়গাটা এত বেশি পরিমাণ
মানে জোরালো না করেও হলুদ কার্ড মানে ইয়েলো কার্ড দেখানোর মধ্য দিয়ে ওইটাকে ফিনিশ করে দিতে পারতেন। তো এতটুকু পরিমাণ এখানে আমরা দেখছি যে অলিম্পিক মার্শেইয়ের যে আহ, তাদের ক্যাপ্টেন বালেরদি, এই প্লেয়ারটা কতটুকু পরিমাণ তার ডেডিকেশন শো করছে টিমের প্রতি, এবং যতটুকু পরিমাণ তার কাছ থেকে মানে পাওয়ার ছিল তার দলকে সে ততটুকু পরিমাণ দিতে পারছে বলেও আমি মনে করতেছি। তারা যে দুইটা গোল কনসিড করলো, দুইটা ছিল পেনাল্টি থেকে। প্রত্যেকটা প্লেয়ার তাদের নিজেদের পজিশন থেকে যথেষ্ট পরিমাণ দিছে, বিশেষ করে তাদের গোলকিপার জিও রুলি, এই প্লেয়ারটাকে তো তারা বিট করতে পারে নাই। এখানে রিয়াল মাদ্রিদের মাঠে খেলা হইতেছে, তাদের হোম ম্যাচ, তাদের হোম ম্যাচ তাদের সান্তিয়াগো বার্নাবিউতে খেলা হইতেছে। তো তারা অনেক বেশি পরিমাণ দর্শকের যে সাপোর্ট সেটা পাইছে। তাছাড়া তাদের আলাদা একটা মনোবল, তাদের শক্ত মনোবলের দেখাও মানে পাইছে, কিন্তু ওইগুলাকে যে তারা কাজে লাগিয়ে ওপেন প্লে থেকে গোল বের করে নিতে পারছে সেটা সক্ষম হয়নি, মূলত জিওরুলির কারণে। তো ফার্স্ট হাফেও পারেনি, সেকেন্ড হাফেও পারেনি। ফার্স্ট হাফে একটা গোল পাইছে পেনাল্টি থেকে, সেকেন্ড হাফে গিয়ে একটা গোল পাইছে, তাও পেনাল্টি থেকে। তো এইটা রিয়াল মাদ্রিদের জন্য কতটুকু পরিমাণ স্বস্তির সেটা একটা বিষয়। তবে তারা দিন শেষে মানে ম্যাচ শেষে তারা তিনটা পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ছে, এইটা তাদের জন্য অনেক বেশি পরিমাণ রিল্যাক্স একটা বিষয়। কারণ তিনটা পয়েন্ট পাওয়া এটা কিন্তু সামান্য কোনো বিষয় না। একটা দল 3টা পয়েন্ট পাইছে মানে অপর একটা দল ডাবল জিরো কোনো পয়েন্টই পায় নাই। তো অলিম্পিক ডে মার্সেই তাদের জন্য একটা মানে তারা যেই মনোবল নিয়ে খেলছে, এটা আমার কাছে মনে হয় যে এইটার কাছে অনেকটাই ধরা খাইছে রিয়াল মাদ্রিদ। তাদের মাঠে এসেও তাদের জন্য ওইটা অ্যাওয়ে ম্যাচ, কিন্তু রিয়ালের জন্য হোম ম্যাচ হলেও মানে কোনোভাবেই মনে হয়নি যে রিয়াল তাদের মাঠে খেলতেছে। পুরোই একদম মানে দুইটা টিমই নিজেদের মানে অবস্থার খুব ভালোভাবে জানান দিছে। অলিম্পিক মার্সেই তারা এখানে এসেও তারা যেইভাবে খেলছে, তাদের পূর্ব পরিকল্পনা কিংবা অ্যানালাইজিং এগুলার দেখা ম্যাচের মধ্যে খুব ভালোভাবে ফুটে উঠছে। আমার কাছে মনে হয় যে তাদের হয়তো টিমের একটা ফিলোসফিক্যাল কিংবা তাদের একটা ন্যাচারাল বিষয় হইতেছে ছোটো ছোটো পাসে খেলা। যদিও আমরা ম্যাচের শেষের দিকে দেখছি যে অলিম্পিক মার্সেই তারা মানে একটু লং পাসের দিকে আগাইতেছে, এটা ঠিক আছে, কিন্তু রিয়ালের এগেইনস্টে তারা ছোটো ছোটো পাসে খেলছে এবং এই জায়গাতে তারা সাকসেস বলে আমি মনে করতেছি। কারণ ছোটো ছোটো পাসগুলাকে যে রিয়াল মাদ্রিদ খুব বেশি পরিমাণ ব্যাট করতে পারছে কিংবা আটকে দিতে পারছে সেইটার দেখা কোনোভাবেই পাওয়া যায়নি, বরং ওইগুলার মধ্য দিয়ে তারা অনেক তাদের খেলাটাকে বিল্ড আপ করছে এবং এই জায়গাতেও রিয়াল মাদ্রিদ ধরা খাইছে। কারণ তারা যখন ছোটো ছোটো পাসে খেলছে তখন রিয়াল মাদ্রিদ দেখা গেছে যে প্লেয়াররা একটা অন্য মানে মানে তারা যে প্লেয়ারগুলোকে মার্কিং ওইভাবে করতে পারছিল সেইটাও মানে বলার কোনো সুযোগ ওইভাবে নাই। আমরা অলিম্পিক মার্সের কাছ থেকে একটা গোল দেখতে পারছি, তারা ওইটা ওপেন প্লে থেকে গোলটা করছে, একদম অথেন্টিক একটা গোল ছিল, খুবই ভালো আউটস্ট্যান্ডিং একটা গোল ছিল। গোলটা হওয়ার আগে তাদের 22 নাম্বার প্লেয়ার যে গোলটা পাইছে, ওর বডি মুভমেন্টটা খুবই জেনুইন ছিল, খুবই আউটস্ট্যান্ডিং ছিল। ওইটা অবশ্যই বলতে হয়, কারণ আমরা অ্যাটাকারদের কাছ থেকে এই ধরনের মুভমেন্ট কিংবা এই ধরনের তাদের টেকনিক্যাল বিষয়াদি খুব সহজেই লক্ষ্য করি, কিন্তু ওইগুলা তো আসলে মানে সহজ বা যে যত সহজে বলা যায় তত মানে তত সহজে তো অসাধারণ বলা যায় না। যখন ওই মুভমেন্ট কিংবা ওই টেকনিক্যালিটিগুলো কাজে লাগিয়ে গোল বের করে নিতে পারে অ্যাটাকাররা, তখনই সেটাকে অসাধারণ বলা সম্ভব হয়। তো আমরা দেখছি 22 নাম্বার প্লেয়ারটা মানে যখন মানে বলটা কিক করতে যাইছিল, মানে সে যখন প্লেসিংটা নিতে চাইছিল তখন তার মুভমেন্টটা কিংবা সে প্রথমে লেফট সাইডের দিকে রান করার একটা মানে অবস্থার কিছুটা হলেও তৈরি হয়েছিল, কিন্তু পরবর্তী সে রাইট সাইডের দিকে যায়। যদিও ওই প্লেয়ারটা রাইট ফুটেড এবং সে ওই সাইডটা নিচ্ছে, ওই সময়ের তাৎক্ষণিক সিদ্ধান্তটা তাকে কতটুকু পরিমাণ হেল্প করছিল সেইটা আপনারা খুব ভালোভাবেই অনুমান করতে পারছেন। ওইখান থেকে একটা ছোট টাচ দিছে, যেই প্লেয়ারটা ছিল ওইখানে অ্যাসিস্ট করছে এবং ওইখান থেকে একটা কিক করে গোলটা বের করে নিছে। তো কর্তোয়ার কাছ থেকেও ভালো ভালো সেভ দেখা গেছে, কিন্তু ওইটা সে আটকাতে পারে নাই। আর অলিম্পিক মার্সেইয়ের প্লেয়ারগুলো যে খুব বেশি পরিমাণ জোরালোভাবে অ্যাটাক করতে পারছে সেইটা বলারও কোনো সম্ভাবনা আছে বা কোনো সুযোগ আছে সেটাও মনে করতেছি না। তারা যদি তাদের অ্যাটাকগুলোকে তারা যেইভাবে ছোটো ছোটো পাসে খেলছে কিংবা খেলাটা বিল্ড করতে চাইছে ওই রকম বা ওই পরিমাণে তারা অ্যাটাকের দিকে ওই অতটা ঝুঁকতে পারে নাই। ঝুঁকলেও তারা যে খুব বেশি ডেঞ্জারাস ওয়াতে শর্ট করতে পারছে সেইটা বলারও কোনো সুযোগ নাই। আমার কাছে মনে হয় যে তারা যদি
তাদের শুটিং যেই মানে জায়গাটা বা শুটিংয়ের যে পরিমাণটা ওইটা যদি একটু বাড়াতে পারতো এবং মারাত্মক ওয়েতে মানে নিতে পারতো, তখন তিবো কর্তোয়াকে মানে ভেদ করতে পারা আর একটু পরিমাণ সহজ হইলেও হইতে পারতো। তো সব কিছুর পরে রিয়াল মাদ্রিদ তারা তিনটা পয়েন্ট পাইছে, অপরদিকে অলিম্পিক মার্সেই তারা 0 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ছে। এইটাই হইতেছে সব থেকে বড় কথা। এখানে কোচদেরও অনেক ধরনের এক্সপ্রেশন দেখা গেছে। আমরা আর ম্যাচের মধ্যে ফিজিক্যাল যেই ব্যবহারটা, যে ফিজিক্যাল স্ট্রাগল, এইগুলো মানে সাধারণভাবে আমরা ম্যাচের মধ্যে দেখি, কিন্তু এই ম্যাচটাতেও ছিল। তো রিয়াল মাদ্রিদ তারা তিনটা পয়েন্টে মাঠ ছাড়ছে, এটা তাদের জন্য অনেক স্বস্তির বিষয়। তাও ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের এই সিজনের প্রথম ম্যাচ, 3টা পয়েন্ট পাওয়া পরবর্তী ম্যাচে নামার আগে কতটুকু পরিমাণ শক্তি যোগায় সেটা খুব ভালোভাবেই অনুমান করা যায়। একটা টিম যখন পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে, তখন তাদের শরীরের মধ্যে যে এরকম মানে উত্তেজনা কাজ করে কিংবা ভালো লাগা কাজ করে, ওইগুলার কারণে পরবর্তী ম্যাচটাতে যখন মাঠের মধ্যে নামে, ওইগুলার কারণে তাদের এনার্জি কিংবা তাদের যে স্ট্রেংথ, ওইগুলার পরিমাণ অটোমেটিক্যালি বেড়ে যায়। তো সামনের ম্যাচগুলোতে রিয়াল মাদ্রিদ তারা কীরকম করতে পারে, কিংবা বিশেষ করে সামনের ম্যাচটাতে তারা কতটুকু পরিমাণ মানে শক্তি নিয়ে মাঠের মধ্যে নামে, সেটা হবে একটা বিষয়। আর অলিম্পিক মার্সেই তারা দারুণ একটা ম্যাচ উপহার দিছে, সেটা বলতেই হবে। তাদের মানে তারা তাদের টিমের যে আন্ডারস্ট্যান্ডিংটা, গ্রিনউড যে প্লেয়ারটা, ওইটা তার পজিশন থেকে যথেষ্ট পরিমাণ সাপোর্টিভ ছিল। সে প্রত্যেকটা পজিশনকে খুব ভালোভাবে বুঝে। আমরা তার কাছ থেকে লং বলও দেখছিলাম। তো এই প্লেয়ারটা ম্যানচেস্টার ইউনাইটেডের এক্স প্লেয়ার, তো তাকে নিয়ে আলাদাভাবে বলতেই হয়, তার কাছ থেকেও ক্রিয়েটিভিটির দেখা পাওয়া গেছে। তো ভালো একটা ম্যাচ হয়েছে বলে আমি মনে করতেছি। ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রতিটা ম্যাচই অনেক বেশি পরিমাণ উত্তেজনাপূর্ণ, অনেক বেশি সেলিব্রেট করার মতোই হয়। আমরা ইউভেন্টাস এবং বরুসিয়া ডর্টমুন্ডের মধ্যকার খেলা মানে চলছিল, যদিও ওইটা ওইভাবে দেখা সম্ভব হয়নি, কারণ একসাথে দুইটা ম্যাচ দেখা আমার পক্ষে মানে এত বেশি পরিমাণ মানে সহজ হয়ে ওঠে না। যদিও মানে দেখতে গেলে দেখা যায় যে দুইটা মানে একটু মিক্স হয়ে যাইতেছে। আমি রিয়াল মাদ্রিদ এবং অলিম্পিক মার্সেই এই তাদের খেলাটা বলতে গেলে যে পুরোপুরি একদম নজর দিয়ে দেখছি। মাঝে 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 ওইদিকে আমার নজর ছিল, কিন্তু ওইগুলার খবর আমি বলতে পারবো না, যেহেতু মানে খেলা না দেখলে খেলার ভেতরে কি ঘটছে বা কি হইছে না হইছে এগুলা নিয়ে এত বেশি পরিমাণ কথা বলা কোনোভাবেই সম্ভব হয় নাই। তো রিয়াল মাদ্রিদ তারা 3টা পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ছে, এটা তাদেরকে অনেক বেশি পরিমাণ শক্তি দিবে পরবর্তী ম্যাচে। 3টা পয়েন্ট পাওয়া অনেক বড় বিষয়। তো তারা তাদের হোম ম্যাচটাতে থেকে ভালোই অ্যাডভান্টেজ নিতে পারছে, সেটা তাদের জন্য অবশ্যই পজিটিভ একটা বিষয়।